নিট আন্দোলনের গরম তাওয়ায় হাত সেঁকেছে পাকিস্তান। অস্থিরতা তৈরি করে ভারতকে ভেতর থেকে ভাঙার চক্রান্ত করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদীদের ভিড়ে মিশে গোলমাল পাকানোর চেষ্টা করেছে দাগী অপরাধীরাও। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের তদন্তের সামনে এলো চোখ কপালে তোলা এক তথ্য। ভারতের ক্ষতি করার চক্রান্ত হয়েছে কোথা থেকে জানেন? পাকিস্তান এবং আরব দুনিয়া থেকে। প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পর এটাকে আর বিক্ষিপ্ত ঘটনা মনে করা হচ্ছে না, কারণ তারপর একাধিক ঘটনা আমাদের সামনে আসছে। এটা একটা ওয়েল কোঅর্ডিনেটেড এফোর্ট বলে মনে করা হচ্ছে এবং তার ফলে এটাকে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। সহজভাবে বলতে গেলে দিল্লির জমায়েতে, দিল্লির যন্তর মন্তরের জমায়েতে বেশ কিছু মানুষের উপস্থিতি পাওয়া গেছে যাদের সেখানে থাকার কথা নয়, এবং সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও শেয়ার হয়েছে যেগুলোর সঙ্গে এই আন্দোলনের কোনো যুক্ত নেই বা বিভ্রান্তিকর। একে একে দিল্লি পুলিশ, মহারাষ্ট্র পুলিশের তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসছে। প্রদীপ, তার মানে আমরা যে সমস্ত প্রতিবাদের ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার মানে বেশিরভাগই ফেক ছিল। বেশিরভাগই ফেক নয়, অনেক ভিডিওই সত্যি ছিল, কিন্তু সত্যি আর মিথ্যে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল, এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের সিদ্ধান্তকে তা অনেক ক্ষেত্রে প্রভাবিত করেছে। শুধু ফেক ভিডিও নয়, ফেক অডিও ইউজ করা হয়েছে, অডিও ক্লোন ব্যবহার করা হয়েছে, যান্ত্রিকভাবে অডিও তৈরি করে, অডিও মেসেজ তৈরি করে তা কোনো ক্যারেক্টারের মুখে বসিয়ে দেওয়া হয়েছে, ভিডিও এডিট করে বা অন্য কোনো জায়গার ভিডিও সুচারুভাবে তা কোনো একটা জায়গার বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে প্রতিবাদীর সংখ্যা, সেটাকে এআই দিয়ে রিক্রিয়েট করে অনেক বেশি করে দেখানো হয়েছে। মানে অর্থাৎ একটা মাঠের যদি একটা অল্প জায়গায় কিছু মানুষ জমায়েত হন, সেটাকে রিক্রিয়েট করে গোটা মাঠ ভর্তি জনতা দেখানো যায় এআই এর মাধ্যমে, সেটা করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এটা তদন্ত করেছিল, তারা পাল্টা প্রযুক্তি ব্যবহার করে এবং তারপর একটা প্যাটার্ন লক্ষ্য করে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কেউ কিছু করছে না, একটা কোঅর্ডিনেটেড এফোর্টে এটা করা হচ্ছে। 429টা অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয় বা 429টা সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে চিহ্নিত করা হয়। সেগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ইউটিউব আছে। তারা কন্টেন্ট পোস্ট করেছে এবং এই আশ্চর্যজনকভাবে এটা হচ্ছে যে 429টা অ্যাকাউন্টের মধ্যে, 429টা প্রোফাইলের মধ্যে শতাধিক প্রোফাইল পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে নিয়ন্ত্রিত। অর্থাৎ ভারতের যারা ক্ষতি করতে পারে সেই শক্তিগুলি যেসব দেশে সক্রিয়, সেখান থেকে এই প্রচারটা বা অপপ্রচারগুলো চালানো হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটাও একটা সন্ত্রাস বা সন্ত্রাসের এটাও একটা রূপ। সরাসরি যুদ্ধে না পেরে কাশ্মীরে এবং ভারতে ছায়াযুদ্ধ শুরু হয়েছিল, নাশকতা শুরু হয়েছিল। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত কঠিন অবস্থান নেওয়ার পরে আবার একটা সন্ত্রাসের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাকে আমরা সাইবার সন্ত্রাস বলতে পারি। এখানে ভারতের বাইরে থেকে, ভারতের মাটিতে পা না রেখে শুধুমাত্র সাইবার দুনিয়াকে ব্যবহার করে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করা যায়। দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে বেশি চাঞ্চল্যকর হয়েছে সেটা হচ্ছে দিল্লি পুলিশ 20শে জুলাই সংসদ অভিযানে প্রতিবাদীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের পর দিল্লি পুলিশ একটা তদন্ত করে। তাতে 2873 জনকে চিহ্নিত করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে, এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার বা ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করে তারা এর মধ্যে 989 জন, মানে প্রায় 1000 জনের ক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। 1000 জন দাগী আসামির মুখ মিলে গেছে। আমরা একটা ভিড়ের মধ্যে পকেটমার দেখতে পারি, ছিনতাইকারী দেখতে পারি, যদি অপরাধী ছিচকে চোর দেখতে পারি, তাদের লাভ হতে পারে। কিন্তু খুনের আসামি, খুনের অপরাধের আসামি, দাগী আসামি, পক্সো আইনে অভিযুক্ত, মলেস্টেশনে অভিযুক্ত, রেপে অভিযুক্ত, অপহরণে অভিযুক্ত, এদের যন্তর মন্তরে কি প্রয়োজন ছিল? এরা ওই 1000 লোক কি করে ঢুকলো ওর মধ্যে? দেখো, এই যন্তর মন্তরে অনেক কিছুর ওপর না একটা ফুসমন্তর ছিল, মানে অনেক বাইরের ফুসমন্তর এই যন্তর মন্তরে ছিল এবং সেটা কোথাও কাজ করেছে। কারণ একটা সমস্যা কোথায় আমাদের দেশের মানুষের মধ্যে এবং কোথাও হয়তো বাইরের বিদেশেও আছে, সেটা হচ্ছে আমরা কোনো কিছু দেখে কিছু একটা ভালো লাগলো শেয়ার করে বসে থাকলাম বা সেটার ওপর একটা ন্যারেটিভ নিয়ে শুরু করলাম। যখন এই এআই অত খুব ভালো করে সবার প্রচারে আসেনি বা খুব সহজে বলা যেতে পারে সবার কাছে খুব সহজলভ্য এআই হয়ে ওঠেনি, তখন যেটা বারবার চলতো সেটা হচ্ছে টুল কিট। মানে কোনো কিছুতে আমরা সবাই জানতাম যে কোনো একটা প্রপাগ্যান্ডার ওপর যখন কাজ হতো একটা টুল কিট হতো এবং তাতে কথার কথা বলছি, ধরুন কোনো একটা বিষয়ে প্রতিবাদ করতে হবে,
প্রতিবাদ এবার প্রত্যেকে, আমার একটা ভাষা থাকতে পারে, প্রদীপের একটা ভাষা থাকতে পারে, আপনার একটা ভাষা থাকতে পারে। সেখানে কি হতো, এরকম 7 থেকে 8 রকমের এক একটা করে প্যারাগ্রাফ লেখা থাকতো এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখা যেত সেই প্যারাগ্রাফগুলোই প্রতিবাদীদের সবার প্রোফাইলে ঘুরিয়ে ফিরিয়ে 1 2 3 4 3 4 2 1 প্যাটার্নে আসতে থাকতো। এই টুলকিটটাকে এভাবে প্রচার করা হতো। তো এখন এআই এর যুগ, এই টুলকিটের ওপর এআই এখন কাজ করতে শুরু করেছে। এআই এর উপর দিয়ে ভিডিও বানানো যাচ্ছে, ছবি বানানো যাচ্ছে, গোটা সিস্টেমটাকে কন্ট্রোল করা যাচ্ছে। এবং আমি নিজে যখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে অবাক হই যে কিছু কিছু ছবি বা কিছু কিছু তথ্য দেখে বোঝা যাচ্ছে কোথাও এর মধ্যে সংশয়ের জায়গা রয়েছে, ভীষণভাবে সংশয়ের জায়গা রয়েছে, কিন্তু তাও সেগুলো শেয়ার হয়ে যাচ্ছে এবং মানুষ সেটার মধ্যে পাগলের মতো কমেন্ট করছেন। মানে কোথাও একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের যে অ্যাওয়ারনেস, সেটার মধ্যে আমাদের ঘাটতি রয়েছে এবং সেটারই সুযোগ নিচ্ছে এমন কেউ কেউ, যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, হয়তো ভুলটা ভবিষ্যতে বুঝতে পারবো যখন হয়তো কোনো বড় একটা ক্ষতি আমাদের হয়ে যাবে, তারপর হয়তো আমরা বুঝতে পারবো। কারণ আমার আপনার সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণটা আমার তোমারই থাকবে, সেটার উপর সরকার সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। 2021 সালের জানুয়ারিতে যখন দিল্লি রাজধানী এলাকায় কৃষক বিদ্রোহ চরমে, তখন প্রজাতন্ত্র দিবসের আগে বা পরে দিল্লিতে কৃষকদের আন্দোলনকারীদের একাংশ ঢুকে পড়েছিল এবং লালকেল্লায় ঢুকে পড়ে ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপর প্রতিবাদের ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তার কদিন পরে দিল্লি পুলিশ একটা প্রেস কনফারেন্স করে এই টুল কিট শেয়ার করার ঘটনা সামনে এনেছিল এবং ধরা পড়েছিল সেটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল। তুমি বললে যে আমার আর তোমার সোশ্যাল মিডিয়া, আমার আর তোমার নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে পররাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ কিন্তু প্রান্তিক আসছে। মানে ঠিক আমাদের নিয়ন্ত্রণে নয়। যতক্ষণ আমার আর তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাদের স্বার্থ চরিতার্থ করছে অথবা তাদের স্বার্থহানি করছে না, ততক্ষণ অবধি আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমার নিয়ন্ত্রণে। কিন্তু যেই মুহূর্তে আমি আমার দেশকে কোনো বার্তা দিচ্ছি বা কোনো ভুলকে তুলে ধরার চেষ্টা করছি, তখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে আমার বাইরে থেকে নিয়ন্ত্রণ করা, রিচ কমিয়ে দেওয়া, ভিডিও উধাও করে দেওয়া, এ ধরনের ঘটনা ঘটানো যাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নয়, আমাদের মস্তিষ্কটাকেও কোথাও নিয়ন্ত্রণ করতে শুরু করেছে যে আমরা নিজেদের বিচার বোধ বুদ্ধি সমস্ত হারিয়ে যাচ্ছে। এই আন্দোলনে এমন কাউকে লক্ষ্য করা গেছে যাদের হয়তো সেই আন্দোলনের সাথে কোনো যোগ নেই, আন্দোলন নিয়ে তো কোনো প্রশ্ন নেই, থাকতেই পারে, আন্দোলন হতেই পারে, গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কোনো দেশের কোনো সরকারের আপত্তি আছে বলে তো আমার অন্তত জানা নেই। তা সেই জায়গায় বলতে পারি যে এদের কি কাজ ছিল সেখানে, কারণ আমি বেশ কিছু ভিডিও দেখতে পেলাম। আবার বলছি, ভিডিও আমি দেখতে পেয়েছি কিন্তু আমি শেয়ার করিনি বা সেটা নিয়ে আমরা খবর করতে যাইনি, তার কারণ সেটা সত্য কি অসত্য সেই বিচারটা আমরা করে উঠতে পারিনি। না, এক পিৎজা বিক্রেতা, তিনি কোনো একটা অর্ডার দিতে এসেছিলেন, তার খাবারের যে জায়গাটা ছিল বা খাবার রাখার যে জায়গাটা, স্টোরটা ছিল, সেই স্টোরটা লুটপাট করে নেওয়া হয়েছিল। এবার একটা ভিড়ের মধ্যে সেই জায়গাটা দেখানো হচ্ছে, আদৌ সেটা যন্তর মন্তর কিনা আমরা কিন্তু জানি না, কিন্তু কেউ কেউ সেটাকেই আবার যন্তর মন্তর বলে পোস্ট করতে শুরু করছেন। সমস্যাটা এইখানেই যে নিজেদের বোধ বুদ্ধির নিয়ন্ত্রণটা অন্যের হাতে কোথাও আমরা দিন দিন ঠেলে দিচ্ছি, কিন্তু সেটাই সব থেকে বড় কারণ হয়ে উঠছে আমাদের বিপদের।